হেমা সরে গেল, আকাশের দিকে চাইল। মাসুকের হাতটা সেইভাবেই রয়ে গেল। একরাশ শূন্যতা বয়ে গেল হৃদয়ে। কি যেন চলে গেল চিত্রের কাছ থেকে। নিজের এমন অদ্ভুত চিন্তায় নিজের উপর বিরক্ত হলো মাসুক। ফোঁস করে নিঃশ্বাস ফেলল, আবার বলল, দেখেছো তাদের? মাসুক চুপ করে কিছুক্ষণ হেমার মুখের দিকে চেয়ে রইল। হেমা নিষ্পলক আকাশের দিকে চেয়ে দেখার চেষ্টা করছে যেন মেঘ ভেদ করে ফুটে উঠবে তার বাবা মায়ের মুখোদ্দয়। মাসুক আকুল হয়ে ডাকল, হেমা। হেমা সেখানে ভ্রুক্ষেপ করেনি, যেন শোনেইনি তার কথা। সে তার দুনিয়ায় মগ্ন। হুট করে মাসুকের মস্তিষ্ক তাড়না দিতে শুরু করলো। এইভাবেই কি ভুলে যাবে তাকে হেমা? সুস্থ হলে তার আর প্রয়োজন পড়বে না। খতিব সাহেবের চোখে এমন একটি দৃশ্য ধরা পড়ল যেটি লজ্জাজনক। মাসুকের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে হেমা। তিনি সেকালের মানুষ, যেখানে নারী পুরুষের সম্পর্কে সীমারেখা স্পষ্ট। আর সেখানেই এই ঘটনাটি তার মনে এক ধরনের লজ্জা আর অস্বস্তি জাগিয়ে তুলল। যদিও মাসুক আর হেমার অস্তিত্বর পিছনে যুক্তির যোগ বিয়োগ আছে, তবুও তার মনের দ্বন্দ্ব মুছে ফেলা সহজ নয়। পুরনো রীতির গাথা মন যে এই দৃশ্যকে সহজভাবে মেনে নিতে পারবে না, সেটি স্বাভাবিক। দেখুন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আপনার মনে দ্বন্দ্ব থাকলে বলুন, আমি হেমার কেসটা অন্য কাউকে দিয়ে দেব। মাসুক সোজা বাক্যে কথাগুলো বলল। খতিব সাহেব কপালে হাত ঘষে বললেন, না, আমি আসলে রিল্যাক্স মিস্টার খতিব। আপনি জানেন হেমার কন্ডিশন। সে অসুস্থ, আর আমি সম্পূর্ণ হিতাহিত জ্ঞানে আছি। আমার তরফ থেকে চিন্তার কারণ নেই, কিন্তু বিশ্বাস নড়বড়ে হওয়া স্বাভাবিক। না না, আপনি হিমার কেসটা অন্য কাউকে দেবেন না। মাসুকের স্বভাব চিরকালই সোজাসাপটা। কথার গাঁথনি আর দীর্ঘ বর্ণনার কুহেলিকায় সে কখনো মজে না। তার কাছে জগতে সবটা নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। কিন্তু তবে এইসব শব্দ তার জীবনে কোনো স্থান পায়নি কখনোই। তবুও বাস্তবতার কঠিনতার কখনো কখনো তাকে এমন এক অনিশ্চয়তার ভেতর দিয়ে হাঁটতে হয়, যেখানে সাদা কালো সহজ সমীকরণ মুছে গিয়ে ধূসরতার গভীর ছায়া এসে পড়ে। মাসুক এইসব চিন্তার পাশে রাখল, খতিব সাহেবের দিকে চেয়ে বলল, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। হেমার বাবা মায়ের খুনি কি ধরা পড়েছিল? মনোরোগ বিশেষজ্ঞদের চোখ তাদের পেশায় অসাধারণ ভূমিকা পালন করে। এই চোখের সাথে মস্তিষ্কের নিবিড় সংযোগ, যা তাদেরকে অন্যের প্রতিক্রিয়ার মাত্রা কয়েক মিলিসেকেন্ডের মধ্যে ধারণা করতে সাহায্য করে। এইটি যেন এক বিশেষ দক্ষতা, যার মাধ্যমে তারা মানুষকে দ্রুত স্ক্যান করে। এমন পরিস্থিতিতে খতিব সাহেবকেও এক গভীর দ্বন্দ্বে নিমজ্জিত হতে দেখা গেল। মাসুক ফের প্রশ্ন করে। বলুন। খতিব সাহেব বললেন, তার শাস্তি পেয়েছে। কি রকমের শাস্তি? তারা মোট 5 জন ছিল। দুজনের সব কিছুর মূল্যে তারাই মূলত ভাই আর ভাবিকে হত্যা করতে শুরু করে। বাকিরা তাদের হাত মুখ চেপেছিল। কিভাবে জানলেন? জবানবন্দির মাধ্যমে? খতিব সাহেব স্বাভাবিকভাবেই জবাব দেন, হ্যাঁ, আমি কেস করেছিলাম। তারপর তারা ধরা পড়ে। 2 জন মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামি আর বাকি 3 জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। মাসুক তর্জনী আঙ্গুল ঠোঁটের উপর অংশে ঠেকিয়ে দেখছে খতিব সাহেবকে। কি ভয়াবহ অস্থিরতা তার মধ্যে! আশ্চর্য, সে কি ভয় পাচ্ছে? মাসুক সোজা হয়ে বসে প্রশ্ন করে, এত সহজে? কেস কতদিন চলেছে? 4 বছর। 4 বছর কেস লড়ছিলেন, তাই হেমার দিকে খেয়াল দিতে পারেননি, তাই না? খতিব সাহেব কথাগুলো চোখ নামিয়ে বলছেন। মুখের ভঙ্গি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এবার হতাশ গলায় বললেন, এটাও একটা কারণ, আর বাকিটা আমার গাফলাতি। আর আপনার স্ত্রী? সে হিমার সেবা করতে করতে হয়রান। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। আপনার এবং তার বয়স হয়েছে, এই বয়সটাতে কম বেশি এমন হয়ে থাকে। হুম। আপনার ছেলে মেয়ে নেই? আছে, একটা ছেলে আছে, কানাডায় পড়ালেখা করে। বাহ। আচ্ছা, আপনি আমাকে হেমার ঘরের ক্যামেরা অ্যাক্সেস দেবেন। খতিব সাহেব চোখ তুলে তাকালেন, প্রশ্ন করলেন, কিভাবে দেয়?
মাসুক আশ্চর্য হলো। ক্যামেরা লাগানো ঘরে, প্রতিদিন হেমাকে চেক করেছে, আর সে জানেই না ক্যামেরার এক্সেস কিভাবে দেয়। অদ্ভুত। আপনাকে ক্যামেরা কন্ট্রোল করা কে শিখিয়েছে? আমার ছেলে ফাহিম, ওই সে আমার ঘরে এই টিভিতে সব ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে কল করুন, বলুন ক্যামেরা অ্যাক্সেস লাগবে আমার। মাসুক ক্যামেরার পুরো নিয়ন্ত্রণ হাতে নিয়েই তবেই বাড়ি ফিরেছে। আসার পরপরই ফাহিমকে সেই তালিকা থেকে আউট করে দিল। এখন খতিব সাহেব এবং সে ছাড়া হেমাকে কেউ দেখতে পারবে না। পুরনো একটি মনিটর সংযোগ করলো এবং সংযোগ হতেই স্ক্রিনে ভেসে উঠল হেমার গভীর ঘুমন্ত চেহারা। মাসুক এক হাতে সাদা তোয়ালে দিয়ে নিজের ভেজা চুল মুছছে, আর অন্যদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনিটরের দিকে। হেমার স্তব্ধ শ্বাসের প্রতিটি ছোটখাটো নড়াচড়া যেন তার মনকে শীতল করল। আলগোছে হেসে ঘরের লাইট নিভিয়ে দেয়। ডান দিকে শুধু একটি মনিটর জ্বলজ্বল করছে, পুরো রুম অন্ধকার। মাসুক ঠিক সেদিকে ফিরে শুয়ে পড়ে। হেমার প্রতিটা নড়চড় পর্যবেক্ষণ করতে লাগলো। হুট করে মনে পড়ল আজ দুপুরের ঘটনা। শক্ত করে ঠোঁট কামড়ে ধরে মাসুক। এই শূন্য অনুভূতির কারণ জানা নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো তুমি একদিন সুস্থ হয়ে উঠবে, নতুন জীবনের আলোয় পথ চলবে, অতীতের ক্ষত ভুলে যাবে। এরপর ঘুমিয়ে পড়ল মাসুক। ঘুমের মধ্যে মস্তিষ্ক গীত গাইছে। অর্ধ ঘুমের অদ্ভুত অদৃশ্য অচেনা কণ্ঠ তাকে জবাব দিল। মাসুক দূর হতে দাঁড়িয়ে দেখবে অতীত হয়ে। নতুন দিনে দুপুরের বাতাসটা তেমন কষ্টদায়ক নয়, সূর্যের তেজ মোটামুটি। মাসুকও আজ অনেকটা সতেজ, মনও বেশ ফুরফুরে। গাড়ি চালাতে চালাতে হেমাদের বাড়ির দিকে যাচ্ছে। আজকাল সেই পথে যেতে খারাপ লাগে না, বরং অপেক্ষায় থাকে। গাড়িতে গান চলছে। মাসুক একটার পর একটা পাল্টাচ্ছে, কিন্তু কিছুতেই মন মাতানো গান পাচ্ছে না। হুট করে কানে বাজলো পুরনো একটি হিন্দি গান। মনোরোগ বিশেষজ্ঞের মস্তিষ্ক যেন গানের সেই লাইনগুলোতে হেমার প্রতিচ্ছবি খুঁজে পেল। এক অদ্ভুত যোগসূত্র তৈরি হতে থাকলো, যা মাসুককে ভাবনায় গভীরে টেনে নিয়ে যেতে শুরু করেছে। কেন এই মিল? হঠাৎই গাড়ির হর্ন সেই ঘোর কাটিয়ে তুলল তাকে। নিজের ভাবনাকে আজগুবি মনে করে মাসুক ছেড়ে ফেলল সব চিন্তা। গাড়ি স্টার্ট করে আবারও হেমার দিকে ছুটে চলল। মাঝ রাস্তায় খতিব সাহেবের গল্পে মাসুকের মন এক মুহূর্তের জন্য অজানা আনচান অনুভব করল। কি হতে পারে? দ্রুত ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিল। ডাক্তার মাসুক, আপনি কোথায় আছেন? আমি রাস্তায় আসছি, কিছু হয়েছে? ফোনের অন্য পাশ থেকে হেমার চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে এলো। মাসুক দ্রুত গাড়ির সাইডে এনে পার্ক করে। ফোন কানে চেপে বলল, কি হয়েছে? হেমা ঠিক আছে? চেঁচাচ্ছে কেন? সকাল সকাল উঠে আপনাকে দেখতে পাইনি, তাই অনেক রেগে গেছে, ভাঙচুর শুরু করেছে রীতিমতো। মাসুক কপাল কুঁচকে বলে ওঠে, ও তো এই সময় ঘুম থেকে ওঠে না। জানি না আজ কিভাবে উঠলো, আপনি দয়া করে দ্রুত আসুন, ওকে সামলানো যাচ্ছে না। অন্য হাতে গাড়ি স্টার্ট করলো মাসুক। বিগত এক মাসে একটা অভ্যাস হয়েছে হেমার, মাসুকের অভ্যাস। যেন তাকে সর্বোপরি মানে মাসুক খতিব সাহেবের উদ্দেশ্যে বলল, 5 মিনিট লাগবে, ওকে সামলান। চেষ্টায় আছি। আঘাত যেন না পায় খেয়াল রাখবেন, আসছি আমি। গাড়ির গতি যেন বেড়েই চলল। 5 মিনিটের রাস্তা যেন 5 সেকেন্ডের পার করার তাড়না। অন্যদিকে হেমার হাতের কাছে যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলছে। তার পুরো শরীর ঘেমে ভিজে গেছে, চুল এলোমেলো। চিৎকার আর্তনাদ যেন ঘরের প্রতিধ্বনি হয়ে উঠছে। খতিব সাহেব আর ফরিদা বেগম অসহায়ভাবে দরজার বাহিরে দাঁড়িয়ে, সামনে যেতে সাহস পাচ্ছে না। হেমা ধপ করে মাটিতে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, মাশরুমকে এনে দাও, এনে দাও বলছি। ফরিদা বেগম সাহস করে বললেন। আসছে আসছে। সিঁড়িগুলো লাফিয়ে চলল মাসুক, এসে অনবরত বেল বাজাচ্ছে। দরজা খোলার আগ মুহূর্তে হুট করে অস্থির চিত্ত শান্ত হয়ে পড়ে। সে নিজেই হাইবার হয়ে যাচ্ছে। হেমাকে কি সামলাবে? নিজেকে বলে উঠল,
বাড়াবাড়ি হচ্ছে। ফরিদা বেগম দরজা খুলে দেন। মাসুক জুতো নিয়ে ঢুকে গেল ফরিদা বেগমকে উদ্দেশ্য করেই। সরাসরি হাজির হয় হেমার ঘরে, কেঁদে কেটে নাজেহাল, হুপাচ্ছে বসে বসে। মাসুক এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মাসুককে দেখা মাত্রই হামলা চালায় হেমা, আঘাত করতে শুরু করলো তার বুকে এবং বাহুতে। মাসুক দুহাত শক্ত করে চেপে রাগী গলায় বলে উঠল, কি সমস্যা? হ্যাঁ, গতকাল কি শিখিয়েছি ভুলে গেছো? মাসুকের চোখ বিশাল আকৃতি ধারণ করেছে। হেমা স্থির চোখে চেয়ে রইল তার দিকে। ঠোঁট কেঁপে ওঠে তার, চোখ পেয়ে অনবরত অশ্রুধারা বইতে শুরু করলো। মাসুক তার তেজি রূপ বজায় রেখে বলল, একদম কাঁদবে না। কি করছো এসব? জিনিসপত্র ছুটছো কেন? বারণ করেছিলাম। তুমি আমাকে ফেলে বারবার চলে যাও। মাসুক ডান পাশে চেয়ে নিচু গলায় খতিব সাহেবকে অনুরোধ করে যেন একটা তোয়ালে ভিজিয়ে দেওয়া হয় তাকে। খতিব সাহেব চলে যাওয়ার পরপরই হেমার দিকে তাকায় মাসুক, বলে, আমি ফেলে যাই না হেমা। যাও যাও যাও, প্রতিদিন ফেলে রেখে যাও। জেদি গলায় জবাব দেয় হিমা। হাঁপিয়ে উঠেছে, নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। খতিব সাহেব এসে ভেজা তাওয়াল দিয়ে গেলেন। মাসুক পা ভাঁজ করে বসে, তার কপালে 3টা ভাঁজ পড়েছে। আলতো হাতে হেমার চুল সরিয়ে দিল চেহারার সামনে থেকে। ভেজা টাওয়াল দিয়ে মুখের কাছে নিতেই সরে গেল হিমা। মাসুক ধমকে সুরে বলল, চুপচাপ বসো, কোনো নড়াচড়া করবে না। হেমা বিস্ময়ে বিমূঢ়। তার দৃষ্টিতে মাসুকের এই হঠাৎ রূপান্তর ধরা পড়েছে বারবার। মাসুক কি সেই মানুষ যাকে সে প্রতিদিন বন্ধু হিসেবে চিনেছে তার বিনম্রতায় পূর্ণ মস্তিষ্কে, নাকি এটা অন্য কেউ? কেমন যেন পরিবর্তন মনে হচ্ছে। তার অবুঝ মন বারবার প্রশ্ন করছে, আর সেই প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছে না। মাসুকের এই আচরণ তার মনে সূচের মতো গভীরভাবে বিঁধে গেল। এক মুহূর্তেই ঠোঁট বেঁকে যেতে শুরু করলো এবং কান্না যেন তার বাঁধ ভেঙে প্রবাহিত হয়ে আসতে লাগলো। হেমার কান্না দেখে মাসুকের মুখ স্বাভাবিক হয়ে এলো, বলল, কেন কাঁদছো বলো তো? এসেছি তো। হেমা আর কোনো জবাব দিল না। মুখ লটকে গেছে, চোখ বড় বড় করে নিচের দিকে চেয়ে আছে, চেহারা তামাশাবৃত্ত। মাসুক চোখ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে বলেছিলাম কাউকে আঘাত করা ব্যাড হ্যাবিট। নিরুত্তর হেমা, মুখ নামিয়ে চুপচাপ স্থির। নারী জাতির অভিমান সর্বক্ষেত্রেই খাটে, তার শারীরিক এবং মানসিক অবস্থা যেমনই হোক। অভিমান সর্বস্থায় থাকা ম্যান্ডেটরি। আমার কথা শুনবে হেমা? এবারও যেন কাঙ্ক্ষিত উত্তর আসেনি, মুখ ফুলিয়ে রেখেছে। মাসুক বলল, আমি তোমাকে বলি, শুনো। হেমা নিজের অজান্তে জিজ্ঞাসু নয়ন তুলে দেয়, আবার সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলে। হেমার পাশে থাকা অ্যালবাম টেনে সামনে আনলো মাসুক। আশ্চর্য হেমা কিচ্ছু বলল না তাকে, অথচ এই অ্যালবাম সে কাউকে ধরতে দেয় না। মাসুক স্মিত হেসে বলল, আজ যেমন আমাকে না পেয়ে তুমি কাঁদছিলে, ঠিক আমার মাও আমাকে না দেখে কাঁদছিল। তোমার মা যদি কান্না করতো তোমাকে না দেখতে পেয়ে, তুমি কি করতে? হেমা ফটাফট জবাব দেয়, দৌড়ে যেতাম মায়ের কাছে, তারপর তারপর জড়িয়ে ধরতাম। আমিও আমার মায়ের কাছে দৌড়ে গিয়েছি, তারপর জড়িয়ে ধরেছি। হেমা নাক টেনে প্রশ্ন করল, তোমার মা তোমার কপালে চুমু খেয়েছে? হ্যাঁ, খেয়েছে। আচ্ছা, তোমার মা আর আমার মা কি আলাদা? হ্যাঁ। কেন আলাদা কেন? এই প্রশ্নের জবাব কি এবং কেমন হতে পারে মাসুক নিজেই বুঝে উঠতে পারছে না। দ্বিধায় জড়িয়ে গেল, শব্দগুচ্ছ মেলাতে পারছে না। হেমা ফের প্রশ্ন করে, বলো। আল্লাহ সবার জন্য আলাদা আলাদা মা বাবা সৃষ্টি করেছেন। কেন করেছেন? আচ্ছা হেমা, তোমার মা বাবা যদি আমাকে ভালোবাসতেন তাহলে তোমার ভালো লাগবে? না না, একদম না, উত্তেজিত হয়ে জবাব দিল হেমা। ঠিক এই কারণেই সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদা মা বাবা দিয়েছেন, যেন কারো ভাগের ভালোবাসা কম না হয়। তোমার বাবা মা তোমাকে ভালোবাসবে আর আমার বাবা মা আমাকে। হেমা মাথা চুলকাচ্ছে, নির্ঘাত কিছুই বোঝেনি। মাসুক সঠিক উপায়ে বোঝাতেও পারেনি, আর কত সহজ ভাষা প্রয়োগ করবে। খতিব সাহেবের অস্থিরতা দিন দিন আরও বেড়ে চলেছে। বয়সের ভার যেন শরীরের সঙ্গে
মনের উপর চেপে বসেছে। দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে আছেন তিনি। শরীরটা ভালো ঠেকছে না। ফরিদা বেগম বারবার খেতে ডাকলেও ওঠার শক্তি পাচ্ছিলেন না। মন এবং শরীর কোনোটাই সায় দেয়নি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠলেন। মাসুক এসেছে। ধীরে ধীরে উঠে বসলেন খতিব সাহেব। ভেতরে আসুন ডাক্তার। মাসুক ঘরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বলে উঠল। অসুস্থ মনে হচ্ছে আপনাকে। খতিব সাহেব মাথা তুলিয়ে সীমিত হাসলেন, বললেন, এ আর নতুন কি? কোনো সমস্যা আছে নাকি? বয়সের সাথে সাথে যে সব সমস্যা হওয়ার কথা সেগুলোই। মাসুক দাঁড়িয়ে আছে। খতিব সাহেব কথার ছলে কয়েকবার বলেছেন তাকে বসতে। সে বসেনি। 2-1 মিনিট খতিব সাহেবের সাথে কথা বলে চলে যাবে বাড়িতে। হেমা ঘুমিয়ে পড়েছে। মাসুক বলল, প্রেশার ঠিক আছে? খতিব সাহেব জবাবে বললেন, মাপি না অনেক দিন। মাসুক কথা বাড়ালো না, নাই আর কোনো প্রশ্ন করলো। সরাসরি তার ব্যাগ থেকে স্পিকমো ম্যানোমিটার বের করে খতিব সাহেবের সামনে এসে এক পা ভাঁজ করে বসে। ইশারায় হাত এগিয়ে দিতে বলল, যেমনটা ভেবেছিল সেটাই, ব্লাড প্রেশার হাই। মাসুক প্রশ্ন করল, ওষুধ নিয়েছেন? হ্যাঁ। চিন্তার কারণ নেই, ব্লাড প্রেশার একটু হাই, তবে বেশি না। আপনি মিসেস সারোয়ারকে বলুন আপনার পাশে পানির বোতল রাখতে, আর অতিরিক্ত লবণ অ্যাভয়েড করুন। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। হেমা। আমি হেমার জন্য আছি। ও ঘুমিয়েছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। টেনশন করবেন না, এতে আপনার ক্ষতি। একদম মাথা ঠান্ডা রাখুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মাসুক ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ায়, পা বাড়ালো চলে যাবে বলে। দরজা অবধি এগিয়ে আবার ফিরে আসে। খতিব সাহেবের উদ্দেশ্যে বলল, আচ্ছা মিস্টার সরোয়ার, বলতে পারবেন হেমা এত দ্রুত কিভাবে ঘুম থেকে উঠল? সে তো দুপুরের আগে ওঠে না। আমিও বিষয়টি বুঝতে পারিনি ডক্টর। আমি ভাবছি ও তো দ্রুত ঘুম থেকে ওঠে না। মাসুক ভাবুক ভঙ্গিতে মাথা দোলায়, বলে, আচ্ছা, নিজের যত্ন নিন, আমি আসি তাহলে। মাসুক বেরিয়ে পড়েছে। দুপুরের তুলনায় রাতের আবহাওয়াও সুন্দর। ঠান্ডা হাওয়ার ঝাপট বইছে। গাড়ির এসির বাতাস কেমন ভারী লাগছে তার কাছে, তাই এসি বন্ধ করে জানালা খুলে দিল। ঢাকা শহরের ধুলোবালি মাখা ঠান্ডা হাওয়াও কেমন যেন তৃপ্তির স্বাদ এনে দিচ্ছে। এক মুহূর্তের জন্য ভাবল হেমার কথা। মেয়েটি অতপ্রতভাবে জড়িয়ে গেছে খুব অল্প দিনে। খতিব সাহেবের ভাষ্যমত অনুযায়ী তাকে সামলানোর চারটেখানে কথা ছিল না, কিন্তু মাসুক সামলে নিচ্ছে তো। আরও ভিন্ন বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই ফোন বাজে। স্ক্রিনে শান্তনুর নাম ভেসে উঠল। গাড়ি গতি স্লো হয়ে এসেছে। সামনে ঢাকা শহরের আইকনিক জ্যাম। ফোন রিসিভ করে মাসুক। হ্যাঁ বল। ফোনের অপর পাশ থেকে শান্তনু বলে ওঠে, আসবি? রমনার দিকে আছি আমি। তোর ডিউটি শেষ? শান্তনু জবাব দেয়, হ্যাঁ শেষ। তোর সময় শেষ হবে নাকি তাই বল। কোনো বিশেষ কারণ আছে নাকি? শান্তনুর কপাল কুঁচকে যায়। ছেলেটা জাতা, বন্ধু মানুষ, কোনো বিশেষ কারণ ছাড়া দেখা করতে পারে না। রেগে বলল, ভেবেছিলাম আড্ডা দিব, আসতে ইচ্ছা হলে আয়, না হয় আমি বাড়ি গেলাম। রেগে যাচ্ছিস কেন? আসবি? মাসুক আর প্রশ্ন করলো না কোনো। অনেকদিন পর আড্ডার জন্য ডেকেছে শান্তনু। এমন হয় না এখন আর। তাদের মধ্যে কোনো সমস্যা নেই, বন্ধুত্ব আছে, তবে দেখা সাক্ষাৎ হয় না একেবারেই। মাসুক করে না। সে একা থাকার আনন্দে মজেছে বেশ। আজ আর না করলো না। বন্ধুর কথা রেখেই বলল, জ্যামে আটকে আছি, অপেক্ষা কর। ঢাকা শহরের জ্যাম এর কোনো তুলনা হয় না। সত্যি এক প্রকার অতুলনীয়। যেন যেন সময় থেমে যায় আর মানুষ নিরুপায় হয়ে বসে থাকে ইস্পাতের কাঠামোয় বন্দী হয়ে। এক রাতের জ্যাম বসে কেটে গেল, তা এই শহরের মানুষের জন্য কোনো বিশেষ ঘটনা নয়। মাসুক এই জ্যামকে ভীষণ মিস করত অস্ট্রেলিয়াতে। সেখানকার জ্যাম তা বাংলাদেশের জন্য খালি রাস্তাই বলা যায়। নিয়ম কানুনে বাধা ভিন দেশে আর নিজের দেশ, যেখানে যেন সমস্ত নিয়ম শিথিল। এইভাবে মানুষ এখানে মানিয়ে নিয়েছে। এই দেশের সবাই রাজা। স্টিয়ারিংয়ে এক হাত রেখে পিঠ এলিয়ে দিল মাসুক। চোখ বুঝল।
45 মিনিটের দীর্ঘ জ্যামে অবশেষে কিছুটা শান্তি মিলেছে। ঠিক তখনই কর্কশ শব্দে আবারও বেজে উঠল ফোনটা। কে আবারও এই শান্তি ভঙ্গ করতে এলো? হ্যালো হ্যালো ডাক্তার। আত্মা কেঁপে উঠল মাসুকের। এটা তো ফরিদা বেগমের কণ্ঠ। খতিব সাহেবের ফোন থেকেই ফোন করেছেন। ঘড়ির কাঁটায় 10টা 50 বাজতে চলেছে। জি জি মিসেস সরোয়ার, বলুন, কোনো সমস্যা? ফরিদা বেগম কান্নারত হয়ে বললেন, আমাকে একটু সাহায্য করুন ডাক্তার। কি হয়েছে আমাকে খুলে বলুন প্লিজ। ফরিদা বেগমের কান্নার জোর বাড়ল। মাসুকের হৃৎপিণ্ড প্রবল বেগে উঠানামা করছে। ফরিদা বেগম কাতর অনবরত বলতে শুরু করলেন, ওনার ফাইমের বাবা অজ্ঞান হয়ে গেছেন। আমার আশেপাশে কেউ নেই, তাকে হাসপাতালে নিতে হবে। আমি কাউকেই পাচ্ছি না ডাক্তার, আমাকে সাহায্য করুন দয়া করে। মাথাটা চক্কর দিয়ে উঠল। চিন্তা হেমার জন্য হচ্ছিল। সেখানে খতিব সাহেব ফেরার পথে তাকে সুস্থ দেখেছে। তখনই বিষয়টা ঘুরপাক খাচ্ছিল মাথায়। তাই হলো, মাসুক বলল, ওনাকে ঠান্ডা পরিবেশে রাখুন, কোনো পানি অথবা খাবার দেওয়ার চেষ্টা করবেন না। ঠিকঠাক শ্বাস চলছে কিনা চেক করুন, আমি আসছি। সামনের জ্যাম রাত 12টার আগে ছুটবে না। মাসুক একেবারে মাঝামাঝি এসে আটকে গেছে। স্টিয়ারিংয়ে হাত দিয়ে আঘাত করলো। ফরিদা বেগমকে আশ্বাস দিয়েছে, কিন্তু পৌঁছাতে পারবে। দ্রুত ফোন হাতে নেয়। শান্তনুকে কল দিয়ে বলে, শান্ত, তোকে একটা অ্যাড্রেস দিচ্ছি, দ্রুত সেখানে যাই, ইমার্জেন্সি পেশেন্ট, আমাদের হাসপাতালে আনবি, মুভ ফাস্ট। শান্তনুও বিচলিত হয়ে পড়ল। বলল, অ্যাড্রেস পাঠা, আমি যাচ্ছি। শান্তনুকে অ্যাড্রেস পাঠিয়ে হাসপাতালে কল করে মাসুক। তাদের ইমার্জেন্সি পেশেন্টের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করতে বলে। খতিব সাহেবের নাম এবং সমস্ত তথ্য দিল। হর্ন চাপল অনবরত। কিছুক্ষণ আগে এই জ্যাম নস্টালজিক অনুভূতি দিচ্ছিল, এখন শ্বাসরোধ করছে। খতিব সাহেব স্ট্রোক করেছেন। শান্তনু দ্রুতই হাসপাতালে নিয়ে গেছে। সবকিছু ঠিকঠাক হলেও অবস্থা বেশ সংকটজনক। মাসুকের মনে রাগ আর ক্ষোভ আছড়ে পড়ছে। সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে। রাত প্রায় 12:15। এখনো মাসুক হাসপাতালে পৌঁছাতে পারেনি। হঠাৎ করে তার মনে পড়ল হেমার কথা। সে কোথায়? ফোন মেলালো শান্তনুর নাম্বারে। বলল, হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? পুরো অবস্থা ক্রিটিক্যাল। ডক্টর কিছু বলেছে? ওনারা এখনো স্পষ্ট কিছু জানায়নি। তুই কোথায়? মাসুক তার চিবিয়ে চিবিয়ে বলে উঠল, জ্যামে আটকে বসে আছি, হাতের উপর হাত রেখে। চেষ্টা কর দ্রুত আসার। আচ্ছা শান্তনু, ওনার সাথে কোনো মেয়ে আছে নাকি শুধু ওনার স্ত্রী? শুধু ওনার স্ত্রী আর একজন আত্মীয় এসেছেন। মাসুকের চিন্তা আরো বাড়ল। হুট করে বলে উঠল, হেমা নেই? সে কোথায় তাহলে? শিট, ও তাহলে বাড়িতে একা? শান্ত প্লিজ, ওই দিকটা সামলে নিস, আমার আসতে দেরি হবে। জ্যাম ছালে মাসুক গাড়ি ঘোড়ায় হেমাদের বাড়ির উদ্দেশ্যে। ঘেমে গেছে একেবারে। শার্টের বোতাম দুই একটা খুলে নিল। মাথা দিয়ে রীতিমতো ধোঁয়া উঠছে। এসি অন করার বিষয়টা আর মাথায় খেলেনি। হেমাদের বাড়ি পৌঁছে দেখল বিশাল তালা ঝোলানো। চমকে উঠল মাসুক। হেমাকে কি আটকে রেখে যাওয়া হয়েছে? শান্তনুকে ফোন করে ফরিদার কাছে ফোন দিতে বলল। শান্তনু ফরিদা বেগমের দিকে ফোন এগিয়ে দিলে সে কথা বলতে নাকচ করলেন। স্বামীর জন্য কাঁদতে কাঁদতে তার অবস্থা নাজেহাল। মাসুক রেগে যায়। সিঁড়ির কোঠায় দাঁড়িয়ে থমথমে গলায় বলল, ওনাকে জিজ্ঞেস কর হেমা কোথায়। শান্তনু ফোন লাউড স্পিকারে দিল। মাসুক পুনরায় প্রশ্ন করে, মিসেস সরওয়ার, আপনাদের বাড়ির এক্সট্রা চাবি নেই? কোথায় রেখেছেন? আমাকে দয়া করে বলুন, হেমা ঘরে আছে? ফরিদা বেগম কয়েক সেকেন্ড থম মেরে রইলেন। জবাব দিলেন না কোনো। শান্তনু তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। বলে উঠল, বলুন কোথায় রেখেছেন যাবে? ফরিদা বেগম শক্ত মুখে জবাব দিলেন, কার্পেটের নিচে। নিচে বিছিয়ে রাখা কার্পেট তুলে চাবি পেল মাসুক। ফোন কেটে দিয়েছে ইতিমধ্যে। দ্রুত দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তন্ন তন্ন করে শুরু করলো প্রতিটা ঘর। ঘরের আনাচে কানাচেও হেমা নেই। কপালে হাত পড়ল। এই রাতের বেলায় কোথায় গেল হেমা? দরজা তো বাহির থেকে বন্ধ। তাহলে ঘরেই থাকার কথা।
শেষে তাকে ঘুম পাড়িয়ে রেখে বেরিয়েছে মাসুক। গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মাসুকের, মস্তিষ্ক অচল হয়ে পড়ল। আবার ফোন করলো শান্তনুর নাম্বারে। শান্তনুকে কঠোর গলায় আদেশ ছুড়ে ফরিদা বেগমের কাছে যেন ফোনটা দেয়। মাসুক ফরিদা বেগমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল তেজি গলায়। হেমা কোথায় মিসেস সরোয়ার? আমি জানি না। গলার আওয়াজ বৃদ্ধি পায় মাসুকের। সমস্ত জেদ ঢেলে দিয়ে বলল, আপনি জানেন মিসেস সরোয়ার? কানাডা থেকে খতিব সাহেবের ছেলে ফোন করেছিল। সে জানালো নিজে বিয়ে করেছে একটি ভিন্ন ধর্মের মেয়েকে, যার বয়স তার চেয়ে 3 বছর বেশি। বাবা মায়ের অনুমতি ছাড়াই হয়েছে এই বিয়ে। দেশে তার বাবা মা কেউই জানতো না এই বিষয়ে। এই খবর শোনার পরই খতিব সাহেবের শরীর খারাপ হতে শুরু করে। উত্তেজনা আর ক্ষোভে তার বুক ধড়ফড় করতে থাকে এবং তাতেই তার শারীরিক অবস্থার সংকটজনক হয়ে পড়ে। মাসুকের অবস্থা চরম বিপর্যস্ত। হেমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন পাগল প্রায় হয়ে উঠেছে সে। মন অস্থির, অশান্ত। দ্রুত পা চালায় হাসপাতালের দিকে, যেখানে খতিব সাহেব সংকটাপন্ন। এদিকে খতিব সাহেবের অসুস্থতা, অন্যদিকে হেমার অনুপস্থিত। দুই পক্ষেই টানছে মাসুককে। কি করবে, কোন দিকে সামলাবে, কিছুই ঠিক করতে পারছেন না। যেন তার মস্তিষ্ক দিক নির্দেশনাও হারিয়ে গেছে এই বিশৃঙ্খল মুহূর্তে। হাসপাতালে এসে দাঁড়ালো মাসুক। ফরিদা বেগমের উদ্দেশ্যে বলল। মিসেস সরোয়ার? ফরিদা বেগম রাগান্বিত হয়ে ওঠেন। মাসুক কিছু বলার পূর্বেই বললেন, আমি জানি না ওই পাগল মেয়ে কোথায়। আমি আমার স্বামীকে নিয়ে চিন্তিত। মাসুক কিছু বলার পূর্বেই শান্তনু বলে উঠল, আপনার 4 রুমের ঘর থেকে একটা মেয়ে এইভাবে গায়েব হয়ে গেল? বলছি আমি জানি না, জানি না আমি। ফরিদা বেগমের এই ধরনের কথা আর বিহেভ দেখে মাসুক রেগে বলে, চিৎকার করবেন না। আমি শেষ হেমাকে তার ঘুমন্ত অবস্থায় রেখে এসেছি। আপনাদের বাড়ি গিয়ে তাকে পাইনি, এর অর্থ কি দাঁড়াচ্ছে? পাশে বসেছিলেন ফরিদা বেগমের বড় ভাই জব্বার। বোনকে এইভাবে জেরা করতে দেখে রেগে গেলেন তিনি। মাসুকের মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠলেন, সরে দাঁড়ান বলছি। আপনার সাহস কি করে হয় আমার বোনের সাথে এইভাবে কথা বলা? কি আপনি? আমার সাহস কতটুকু সেটা জানানোর প্রয়োজন বোধ করছি না। হেমা আমার দায়িত্ব। খতিব সাহেব নিজে আমাকে তার দায়িত্বে দিয়েছেন। আমার প্রশ্ন করার অধিকার আছে, বরং আপনি এসব থেকে দূরে থাকুন। জব্বার সাহেব মাসুকের কথার ঝাঁজে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। চেঁচিয়ে জানতে চান, কিসের দায়িত্ব? কেমন দায়িত্ব? কে আপনি? হেমা আমার পেশেন্ট, আমার আন্ডারে চিকিৎসারত। আর কিছু জানতে চান? ডাক্তার হয়ে আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না। মাসুক তুচ্ছ হাসল, বলল, রাইট, আপনিও হেমা আর তার চাচার ব্যক্তিগত বিষয়ে নাক গলাবেন না। জব্বার মাসুকের বুকে ধাক্কা দিয়ে তাকে কিছুটা পিছনে সরিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল যেন মাসুকের মাথায়। এই অসম্মানটা একেবারে ভিতরে গিয়ে লেগেছে। জব্বার বললেন, সাহস তো কম বড় না, 2 টাকা ডাক্তার হয়ে আমার বোনের বিষয়ে নাক গলাতে নাক করছে। পুলিশে দিব আপনাকে। আরেকবার যদি আমার বোনকে হেনস্থা করার চেষ্টা করেন। লোকটাকে দেখে গুন্ডা মনে হচ্ছে, কথাবার্তার ভঙ্গি ভালো না। শান্তনু এতক্ষণ চুপ থেকে এগিয়ে এলো। মাসুক হাত মুঠোবদ্ধ করে দাঁড়িয়ে আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে নীরব থেকে। শান্তনু বলল, কেস নাম্বার 901, খায়রুল সরোয়ার এবং নাসিমা সরোয়ার মার্ডার কেস। 5 জন আসামি, 2 জনের মৃত্যুদণ্ড মঞ্জুর করেছে আদালত, আর 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। কিন্তু স্যার, আসল আসামি এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। বলুন, পুলিশ নাকি? জব্বার বিস্ফোরিত চোখে চাইল শান্তনুর দিকে। তেজস্বী রূপটা হাওয়া হয়ে গেছে নিমিষেই। শান্তনু আবার বলল, আরে আমি তো ভুলেই গিয়েছি, আমিও একজন পুলিশ কর্মকর্তা, ইন্সপেক্টর শান্তনু মজুমদার। বলে হাত এগিয়ে দিল শান্তনু। মাসুক আর চুপ রইল না, দ্রুত ফোনে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকলো। ক্যামেরা বন্ধ। যেমনটা আশা করেছিল মাসুক বলে উঠল, ওয়াও, যেমন আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে মিসেস সরোয়ার। হেমার রুমের ক্যামেরা রাত 12টার পর অদ্ভুতভাবে বন্ধ হয়ে যাওয়া। আমি যেদিন থেকে ক্যামেরা অ্যাক্সেস নিয়েছি সেদিন থেকে আপনাদের বাড়ির ক্যামেরা একটার পর একটা যান্ত্রিক ত্রুটি। আর
আর যেদিন ক্যামেরা ঠিক থাকে তার পরের দিন হেমা কিভাবে দ্রুত ঘুম থেকে উঠে যায়? আরও অনেক অনেক সন্দেহের কারণ আছে মিসেস সরোয়ার। কোনটা লুকাবেন? কয়টা লুকাবেন?